আছে স্ত্রীকে মনে আচ্ছা আপনারা বলুন আপনাদের শেষ পর্যন্ত মন খারাপ কিনা আপনি রোগ থেকে হাসেন তো হাসেন আমি আজকে অনেকদিন ধরে চুপ করেছিলাম আজকে কিছু জবাব দিতে এসেছে এখানে মানুষকে কিছু সাবধানী বাণী দিতে এসেছি আমি নওশাদ সিদ্দিকীরা জামা বদলাই না আমরা জামা বদলাই না নাইকে প্রতিষ্ঠা করি কিছু সাবধানী বাণী যদি না দিই আমডাঙ্গার মানুষের ক্ষতি হয়ে যেতে পারে তাই আমডাঙ্গার মানুষকে একটু সজাগ করতে এসেছি কে চোর কে ডাকাত কে ওয়াকফ সম্পত্তি কেড়ে নিচ্ছে তাকে কে সহযোগিতা করছে আমরা কম বেশি জেনে গিয়েছি তাই না ওয়াকফ সম্পত্তি নিয়ে কে দুর্নীতি করেছে কত লুটেছে সেটাও আমরা জেনে গেছি তাই না ভাই এখন শুধু আমাদের জানার দরকার কাকে ভোটটা দেব আমি আজকে স্টেজ থেকে বক্তব্য শুনছিলাম এখানে যিনি জোড়া ফুলে প্রার্থী হয়েছেন তিনি বলছেন আমার বড় ভাইজান সম্পর্কে আপনি ভালো করে জানেন আমার বড় ভাইজান সম্পর্কে কিছু বললে নওশাদ সিদ্দিকী তখন চুপ থাকতে পারেন দুটো তিনটে বিষয় বলবো একটা কলাঘাটে নওশাদ সিদ্দিকীর সাথে নাকি কে মিটিং করবে তার উত্তর দেবো আজকে অভিষেক বাবুর সেন্ট্রাল সিকিউরিটি নিয়ে প্রশ্নের উত্তর দেব আর একটা যিনি জোড়া ফুলের প্রার্থী হয়েছেন তিনি যে অবাঞ্ছিত মন্তব্য করে মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন তারও উত্তরটা দেব রাজি আছেন শুনতে হাত তুলুন তো ওরে বাবা এত মায়েরা এসেছে লক্ষ্মীর ভান্ডার ছাড়াতেই হাজির বুঝিয়ে দিচ্ছি মা লক্ষ্মীর ভান্ডারে হবে না মায়ের ছেলে মেয়ের চাকরি দরকার কি মা মায়ের স্বামী কৃষক মা কৃষক উৎপাদিত ফসলের দাম নাই তার ব্যবস্থা করতে হবে এখানে মাল্টিপারপাস স্টোরেজ ব্যবস্থা করতে হবে তাই তো নাকি প্রথম শুরু করে দেখ একটা ভিডিও দেখছিলাম আস্তে আস্তে বাবু বসো না যাতে কিছু লোকের না অসুবিধা হয় বসো 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 আস্তে 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 বক্তব্যে বলছেন পঞ্চায়েত নির্বাচনের সময় নাকি আমার বাড়ির ছাদে বোম অস্ত্র ছিল আমার বড় ভাইয়ের আতঙ্কিত হয়ে আমডাঙ্গার যিনি প্রার্থী তাকে নাকি বলেছে ভাই তুমি একটু দেখে নাও নাহলে পুলিশ চলে আসবে শুনলাম বক্তব্য তো আমার বড় ভাইজানের ছোট ভাইয়ের নাম কি বলতো হ্যাঁ হ্যাঁ সে দেখে নিবার তার ক্ষমতা নাই এক নম্বর কথা দ্বিতীয় কথা আগামীকাল নাকি পুলিশ আসবে বলছে সারা রাতে যদি কোনো জায়গায় বোম অস্ত্র থাকে এত বোকা কেউ আছে ওখানেই রেখে দেবে সে তো নিজে থেকে সরিয়ে দেবে ভাই 100% উপরে যদি কিছু থাকে অতটা এটা অসত্য কথা বলে আপনাকে আমাকে বিভ্রান্ত করছে সাথে সাথে এক পীরজাদা ভাইয়ের নাম নিয়েছেন পীরজাদা সাফেরি সিদ্দিকী মহাশয় আমি বলবো এখান থেকে আপনারা লাইভ কল করুন সাফেরি ভাইজানকে যে এই ধরনের কোন কি ঘটনা ঘটেছিল বলবেন পীর সাহেব আপনার কলটা কিন্তু আমি রেকর্ড করছি এই বলে কল করুন যে আব্বাস ভাইজানের বাড়ির ছাদে নাকি বোম ছিল পুলিশ আসছিল আপনারা নাকি পুলিশকে আটকে দিয়েছেন বোমটা উদ্ধার করতে দেননি জিজ্ঞাসা করবেন লাইভ কল করতে পারেন আপনারা দুধকে দুধ পানিকে পানি হয়ে যায় 3 নম্বর কথা হক আর বেহক ন্যায় আর অন্যায় তুমি কিসের জনপ্রতিনিধি আগামী দিনে হবে কারো বাড়ির ছাদে ইললিগাল আর্মস বোম সংরক্ষণ করে রেখেছে তুমি সেটাকে না ধরিয়ে
আরো পুলিশকে আটকাচ্ছ, তদন্ত করতে দিচ্ছ না। কি বলছি বুঝতে পারছেন? আমার বাড়ির ছাদে বোম আছে, বিশ্বজিৎটা যদি আটকে দেয়, তাহলে আগামী দিনে কোন একটা ছেলে কোন একটা মেয়ের হাত ধরে টানাটানি করলে, তাকে ধর্ষণ করলে, আমার ছেলে বলে তাকে লুকিয়ে রাখবে। আমার কথা বুঝতে পারছেন না? আপনি অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন। আপনার কথা অনুযায়ী যে অন্যায়কে প্রশ্রয় দেবে, তাকে আইনসভার মধ্যে আপনি কিভাবে পাঠাবেন? ভাই, পাঠানো যাবে? কালকে এখানে কেউ তোলাবাজি করবে, কাটমানি খাবে, এই ন্যাশনাল হাইওয়ে এক্সটেনশনের জন্য টাকা লুটে খাবে, ও আমার ছেলে বলে বদনাম হয়ে যাবে তৃণমূলের পার্টির বলে তাকে লুকিয়ে রাখবেন? এটা আইএসএফ। তাই আপনাদের বলবো, অযথা বিভ্রান্ত হবেন না। আচ্ছা, 5 বছর ধরে আমাকে আপনারা দেখেছেন তো নাকি মাঠে ময়দানে রাজনীতি করছি? আজ পর্যন্ত কেউ 1 টাকা দুর্নীতি প্রমাণ করতে পেরেছে বা অভিযোগ আনছে? প্রমাণ তো দূরের কথা, অভিযোগ আনতে পারেনি। একবার কি করেছিল, আমি যখন জেলে ছিলাম, বাংলার মানুষ উত্তাল, মাইন্ডকে ডাইভার্ট করার জন্য, কনফিউজ ক্রিয়েট করার জন্য, যে নওশাদ সিদ্দিকী হয়তো অপরাধী এই বলে দেওয়ার জন্য হঠাৎ একটা প্রেস কনফারেন্স করে এক ওয়াকফ নেতা কি বলেছিল মনে আছে? যে ওর ব্যাংকে নাকি প্রচুর টাকা এসেছে, প্রচুর টাকা এসেছে, এরকম বলেছিল না? তারপরে ডিসি সাহেব আমাকে ডেকেছিলেন, দেখে আমার অ্যাকাউন্ট নাম্বার জানতে চেয়েছে। ডিসি সাহেবকে আমি আমার মুখের দিকে দেখে বললাম, আমাকে কি পাগল মনে হয়? অবাক, আমরা অ্যাকাউন্ট নাম্বার কি মুখস্থ হয়? আমার বাড়ির সবার আমি ফোন নাম্বার মুখস্থ করতে পারিনি। অ্যাকাউন্ট নাম্বার তো 15-20টা মনে নাম্বার। আমি বললাম, হ্যাঁ আমি বলতে পারি, কোন ব্রাঞ্চে কোন ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে সেগুলো বলে দিচ্ছি। বলে দিলাম, ও খুঁজে দেখেছে একটাতে 1500, একটাতে 2200, আর একটাতে 1,05,000 টাকা, সব মিলিয়ে মানে 10 লাখ টাকাও পাইনি। বুঝতে পেরেছে তো? এইভাবে আমাদেরকে আটকানোর চেষ্টা করছে, মিথ্যাচার করছে। আর একটা কি অভিযোগ দিয়েছে, আমার বাড়িতে নাকি কেউ কেস খেয়ে গিয়েছিল, আমার বড় ভাইজান নাকি তাকে তাড়িয়ে দিয়েছে। আমি এতটুকু কথা বলি, আমার বড় ভাইজানের সাথে একদিন এই পিরিয়ডে একটা বিষয় নিয়ে মতপার্থক্য হয়ে গেল। কি বিষয়? আমার একটা ছেলেকে কোন একটা বিধানসভার, এই মুহূর্তে নাম করছে, তাকে মারধর করেছে। মারধর করে পুলিশ তুলে নিয়ে গেছে। একটা গুরুত্বপূর্ণ আলোচনা চলছিল আমাদের, সেই সময় আমার বড় ভাইজান আমাকে বলল যে ওইটা কি হয়েছে একটু লক্ষ্য করেছিস? আমি বড় ভাইজানকে বললাম, ভাইজান অবজারভার দিয়ে আছে তো, আপনি কেন এত টেনশন নিচ্ছ করছেন? ওরা তো দেখে নেবে, সেই জন্যই তো অবজারভার দিয়েছি। সারা রাজ্যের মানুষের আপনি চাপ কেন মাথায় নিচ্ছে? এ কথা বলার জন্য বড় ভাইজান আমাকে খুব জোরে তাড়া দিয়েছে। পরে বলেছিলাম, মানসিকভাবে তুমি একটু দুঃখ পেয়েছিলেন। পরে আমি জানতে পারি যে তারা শুধু একটি দুঃখ পেয়েছিল এই জন্যই যে এরা আমি ভোটার হিসেবে দেখি না। নওশাদ আমার যেমন ভাই, এরাও আমার ওই রকমই আপন ভাই। যতই দেওয়া থাকবো না কেন, আমার ভাই একটা বিপদে পড়েছে, সেই অবজারভার যদি ফাঁকি মারে, সেই জন্য তার ছোট ভাইকে বলছে একটু দায়িত্ব নিয়ে দেখ। এটাও আব্বাস সিদ্দিকী, একটু মাথায় রাখবে। সম্পূর্ণ মিথ্যাচার করছে। হ্যাঁ, দলে জয়েন করেছে, আইএসএফ ছেড়ে আমডাঙ্গা থেকে গিয়েছে। যদি মনে হয় তার জন্য ওটা ভালো জায়গা, আমরা তাকে কিছু একটা শব্দকেও আমরা খরচ করেছি তার বিরুদ্ধে, প্রয়োজন না। কিন্তু প্রশ্ন এটা, মিথ্যা অভিযোগ করলে তো চুপ করে থাকা যায় না। রাজনীতির লড়াই হোক না, যুক্তি তর্ক দিয়ে লড়াই হোক, কে কত যুক্তি দিতে পারে তার লড়াই হোক। আমি ওয়েলকাম করছি 294টা তৃণমূলের প্রার্থী ছেড়ে দিন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বসান একদিকে, আর উল্টো দিকে নওশাদ সিদ্দিকীকে বসান। মমতা ব্যানার্জি বাংলার মহিলা থেকে শুরু করে, পুরুষ থেকে শুরু করে, কৃষক থেকে শুরু করে, এই আমডাঙ্গার কৃষক থেকে, আমডাঙ্গার কর্মচারী থেকে শুরু করে, সরকারি কর্মী থেকে শুরু করে, রাজ্যের মানুষকে আজকে ধ্বংসের দিকে
এগিয়ে নিয়ে যাচ্ছে, এটা প্রমাণ যদি না করতে পারি, মমতা ব্যানার্জির হাত থেকে আমি তার কলের ঝান্ডাটা গ্রহণ করে নেব। ভয় লাগছে নাকি? হ্যাঁ, আর যদি মমতা ব্যানার্জিকে আমি মমতা ব্যানার্জিকে আমি ভুল প্রমাণ করালে কি হবে? হ্যাঁ, বলছে আইএসএফ নিয়ে নিতে হবে। মাথা খারাপ। বলবো মা আমার, দিদি আমার বার্ধক্যে উপনীত হয়েছে। আমরা যতটুকু জানি, হিন্দু সমাজের মানুষেরা বলে শেষ জীবনে গিয়ে বৃন্দাবনে একটু ধর্ম কর্ম করো, তাই না? এটা বলবো অনেক হয়েছে মা আমার, এবার আপনি অব্যাহতি দেন, বাংলার মানুষকে একটু শান্তিতে থাকতে দেন, বৃন্দাবনের টিকিটটা কেটে দেন। তাহলে আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, প্রমাণ করে দেব, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, মহিলা নিরাপত্তা সব জায়গাতে বাংলাকে পিছিয়ে নিয়ে গেছে। মদের দোকান, কাটমানি, তোলাবাজিতে বাংলাকে এগিয়ে নিয়ে গেছে। একটা দ্বিতীয় কথা কি বলছিলাম, ও আমার চাচা জানের একটা বক্তব্য খুব ভাইরাল হচ্ছে, তৃণমূলের বন্ধুরা এটাকে নিয়ে ঢেই করে নাচছে। আমার চাচা জান বলছেন একটা বক্তব্যে, তাকে নাকি শেরে পাঞ্জাবের কোন একটা স্টাফ ফোন করে বলেছে তার ভাই বলতা নওশাদের সাথে শুভেন্দু অধিকারী গল্প মিটিং করছে, তাই এটা শুনেছেন আপনারা? শুনেছেন তো? এবার এটা নিয়ে অনেকে ফেসবুকে লেখালেখি করছে চাচা জান সম্পর্কে। আমি অনুরোধ করছি, খারাপ আমাকেও লাগছে, কিন্তু দিনের শেষে বীরের আওলাদ, তাদের জুতো আমাদের মাথায়। অনুরোধ করছি, কষ্ট হচ্ছে, আমি আস্তে আস্তে আগে বলছিলাম কি করতে পারি, মুখে লিকোপ্লাস লাগিয়ে রাখছি। আজকে মুখে লিকোপ্লাস লাগিয়ে রাখিছি বলে আমনাগার মানুষ ভালোবেসে ছুটে আসছে, বিনা বিরিয়ানিতে, বিনা তেলে, বিনা টাকাতে। ধৈর্য ধারণকারীর সাথে কে থাকে? ভাই কে থাকে? সৃষ্টিকর্তা থাকে। ঠিক আছে, ধৈর্য ধরে আছে, কিন্তু উত্তর আপনাদেরকে নিয়ে আজকে যেতে হবে। নওশাদ সিদ্দিকী শালীনতা বজায় রেখে উত্তর দিতে এক্সপার্ট, আপনারা জানেন। আজকে দিচ্ছি প্রথম কথা, চাচা জানকে একজন কি বলছে, কেউ একজন ফোন করে বলেছে আপনার ভাইপো আছে, ওই কেউ একজন যদি অসত্য কথা শুনে চাচা জান সেটাকে ডেলিভার করে দিয়েছে। এক নম্বর অসত্য কথা বলেছে চাচা জানকে। চাচা জান যদি ডাইরেক্ট বলতো আমি সচক্ষে দেখেছি শুভেন্দু অধিকারী নওশাদ সিদ্দিকী বসে মিটিং করছে, এটা কিন্তু বলেনি, তাকে কেউ একজন শুনিয়েছে, তিনি সেটা মিডিয়াতে বলেছে। এটা তাকে যে শুনিয়েছে চরম অসত্য কথা শুনিয়েছে। এবার আসা যাক, সত্য মিথ্যা প্রমাণ করার আমি জায়গা দিয়ে দিচ্ছি। আমার বুকে বল আছে বলে তো আমি বলছি, এরকম আপনাকে বলি। আমি সকালবেলা উঠলাম ঘুম থেকে, সে 10টা হোক, 11টা হোক, 8টা হোক, বার হয়ে হয়তো মাজার শরীফ ধারে, আপনারা জানতেন একটু আড্ডা মারি দেখেছেন তো, বেশ আমার বাড়ির দিকে থাকে, আপনারা বড় দরবারে ওই ওই মাজার শরীফের ওখানটা দেখেছেন তো, অনেকে গিয়ে দেখতে পান আমাকে। তো আমি বাড়ি থেকে বার হয়ে মাজার শরীফের ওখানে চা খেতে গেলে এদের ইনফরমেশন, সিআইএসএফ এর ইনফরমেশন দিয়ে দেয় যে আমি বার হলাম ওই জায়গায় গিয়ে দাঁড়ালাম, বা কোনো হোটেলে রাত্রে খেতে যাচ্ছি, আড্ডা দিতে বন্ধুদের সাথে গেছি, বা আমার পাড়ার গ্রামের মানুষের সাথে, এরা আমার গাড়িতে উঠলেও জিজ্ঞাসা করে আমরা কোথায় যাচ্ছি। যদি বলি শিয়াখালা, সঙ্গে সঙ্গে টাইপ করে দেবে শিয়াখালা। শিয়াখালা পার হয়ে গেলে বলবে এবার আপনি আমরা কোথায় যাব। যদি বলি ডানকুনি, ডানকুনি। ঠিক আছে, তো যেদিন চাচাকে, আমার চাচা জানকে ওই লোকটি বলেছেন যে আমি শেরে পাঞ্জাবে গিয়ে তারা মিটিং করেছি, নিশ্চিতভাবে আমাকে বলতে হয়েছে আমি শেরে পাঞ্জাব যাব, ওখানে গিয়ে কার সাথে গল্প করবো এটা তো জানার দরকার নেই, কিন্তু এটুকু তো জানা এদেরকে হয়েছে যে আমি শেরে পাঞ্জাব যাবো, কারণ নিরাপত্তার ব্যাপার থেকে ওরা ওখানকার থানাকে মেসেজ করবে সিস্টেমে, এদের চিঠিতে লেখা থাকে। তাই আমি এখানে চ্যালেঞ্জ করে যাচ্ছি, একটা আরটিআই করা হোক। কিসে আরটিআই? এসএসজি 9টাই হচ্ছে সিআইএসএফ এর হেডকোয়ার্টার, ওখানে আরটিআই করুক, তৃণমূলের বন্ধুরা করতে পারে বা যে কেউ করতে পারে। চাচা জানকে জিজ্ঞাসা করুন আপনারা ভদ্রতার সাথে, শালীনতা বজায় রেখে, যে চাচাজি নওশাদ ভাই কোন তারিখে গিয়েছিল, একটু তারিখটা বলুন না। বলো ঠান্ডা মাথায় বুঝবেন, আমি আজকে জবাব দিতে এসেছি। অনেক আমাদের সাথে মিথ্যাচার হচ্ছে, অনেক অনাচার হচ্ছে, কিন্তু আমরা মুখ খুলিনি। মুখ খুলিনি এই মানে এই নয় যে আমরা দুর্বল,
আমরা জবাব দিতে এসেছি আজকে। জবাবটা আপনারা নোট করে নিয়ে যাবেন। তাহলে কি হবে? যদি বলে 23 এপ্রিল, 15ই আগস্ট, 14ই আগস্ট, বলবে তো কিছু একটা ডেট, সেই ডেট ধরে আরটিআই করুক সিআইএসএফ এর হেডকোয়ার্টার এসএসজি নয়ডাতে। আরটিআই করলে জবাব দিতে বাধ্য। চিঠিতে লেখা থাকে নওশাদ কখন বেরোচ্ছে ঘর থেকে, কখন ঘরে ঢুকছি, টোটাল ইনফরমেশন এদের কাছে থাকে এবং খাতাই কলমে। এটুকু মাথায় রাখবে। এখন আমি এদের নজরের মধ্যে আছি, কখন ঘর থেকে বার হলাম আর কখন ঢুকলাম, টোটাল ইনফরমেশন এখানে থাকে। আরটিআই করলে ওই ডেট ধরে মারুক যে এই ডেটে নওশাদ সিদ্দিকীর অ্যাক্টিভিটি কি ছিল, মুভমেন্ট কি ছিল, দেয়া হোক। যদি আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, শুভেন্দু তো দূরের কথা, যে আমি কি বলে আপনার সেরে পাঞ্জাবে খেতে গিয়েছি, এতটুকু যদি দেখাতে পারে, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, পীর আল্লামা কারি ইসমাইল সিদ্দিক হুজুরের জুতো নিয়ে আমি আমদানাতে করবো, মাথায় নিয়ে করবো। কি বলছি বুঝতে পারছেন? আমার বুকে বল আছে। মোদি মমতা আমাকে জব্দ করতে পারেনি, আর পারবেও না। আমার চোখের সামনে আমার একটা হিন্দু ভাইয়ের উপর অত্যাচার হবে, নওশাদ চুপ করে বসে থাকতে পারে না। আমার চোখের সামনে দুর্গাপুরে গরু কাণ্ডে আমার মুসলমান ভাইগুলো যে মেরে ফেলছিল, নওশাদ ঘরে চুপ করে বসতে পারে না। আর চোপড়াতে আমার আদিবাসী ভাইগুলোর বাড়ি ভেঙে দিয়েছে, নওশাদ সিদ্দিকী চুপ করে বসে থাকতে পারে না। তাই আপনাদের বলি, কারো কাছে মাথা বিক্রি করিনি, মোদি মমতাকে ছেড়ে কথা বলি না। মোদি আইন করেছিল ওয়াকফ লুটতে, সেই মোদির আইনকে নওশাদ সিদ্দিকী আটকে দিয়েছে। তাই তো রাগ হবে। তাই ভাঙড়ে মোদির প্রার্থী আর মমতার প্রার্থী বসে আলোচনা করছে নওশাদকে হারাবে বলে, আর ভাঙড়ের মায়েরা, বোনেরা, বাপেরা, ভাইরা নওশাদকে 50,000 ভোটে জিতাবে বলে তারা ঠিক করে নিয়েছে। আপনাদের বলবো, আমডাঙ্গায় দ্বিতীয় ভাঙড় তৈরি করতে হবে। রাজি আছে? রাজি আছে? আর 5 মিনিট বক্তব্য দেবো, অসুবিধা হবে কারণ? অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে না? 5 মিনিট দেবো। এখন অভিষেক বাবু নওশাদকে নিয়ে পড়েছে। এতদিন অভিষেক বাবুর মুখে নওশাদের নাম শুনলাম না, এখন নওশাদকে নিয়ে বলি। কি বলছে? অমিত শাহজির দেওয়া সিকিউরিটি ছেড়ে দিতে, তাই তো? এখানে বলেছে। প্রথম কথা হচ্ছে, আমি কারো বাবা কালী সিকিউরিটি নিয়ে ঘুরিনি, আমি দেশের পুলিশকে নিয়ে ঘুরছি, এতটুকু মাথায় রাখবে। আমি প্রথম বাংলার পুলিশ চেয়েছিলাম, সহজে বোঝানোর জন্য। 3-3বার মমতা ব্যানার্জির কাছে চিঠি করেছিলাম। একজন বিধায়ক হিসাবে যে নিরাপত্তা রক্ষী পাওয়ার দরকার আমাকে দেয়নি। 3-3বার মমতা ব্যানার্জির কাছে চিঠি করে জানিয়েছিলাম যে আমাকে নিরাপত্তা রক্ষী দেওয়া হোক, দেয়নি। 1 নম্বর কথা। স্পিকার স্যারকে চিঠি করলাম যে আমাকে নিরাপত্তা রক্ষী দেওয়া হোক, দেয়নি। 3 নম্বর হচ্ছে অমিত শাহজিকে চিঠি করলাম যে পশ্চিমবাংলায় যত বিরোধী বিধায়ক আছে সবাইকে সেন্ট্রাল ফোর্সে নিরাপত্তা দিচ্ছেন, আমিও বিরোধী বিধায়ক, আমাকেও দেওয়া হোক, দেয়নি। পরিশেষে নওশাদ সিদ্দিকীর কাছে তো কি বলছি, পেন আছে, পেনের খোঁজায় আমি জব্দ করতে ভালো পারি, আপনারা জানেন। ও 5 টাকার পেন AK-47 থেকে বেশি জোরে চলে। আমি কি করলাম, পেনের একটু খোঁচা দিয়ে দিলাম, কোর্টে চলে গেলাম। সব কটা চিঠি এক জায়গায় করে কোর্টে গিয়ে বললাম, এবার বলুন আমাকে কি করবেন। কোর্টকে বললাম যে আমি পাচ্ছি না। কোর্ট তখন কি করলো, সিআইএসএফ কে বললো যে নওশাদ সিদ্দিকীকে একটা টাইম বেঁধে দিলে এর মধ্যে নিরাপত্তা প্রদান করতে হবে এবং তার থ্রেটের বেসিসে তাকে নিরাপত্তা রক্ষী দিতে হবে। এবার বলুন, আমি কারো বাবা কালী সিকিউরিটি নিয়ে ঘুরছি? কারো নিয়ে ঘুরছি? এরপরে আমাকে চ্যালেঞ্জ করেছে যে অমিত শাহ পুলিশকে ছেড়ে দাও, দিদি পুলিশ, রাজ্য পুলিশ দিয়ে দেবে। আমি এখানে কথা দিয়ে যাচ্ছি আমডাঙ্গার মানুষের কাছে, ভুল বোঝানো হচ্ছে, দেখে নিয়েছে আমডাঙ্গা হাতছাড়া হচ্ছে, দেখে নিয়েছে বক্তব্য হাতছাড়া হচ্ছে, অশোকনগর হাতছাড়া হচ্ছে, হাওড়া হাতছাড়া হচ্ছে, মিনাকে হাতছাড়া হচ্ছে। রাজ্য পুলিশও নেবো না, এদেরকে কালকেই ছেড়ে দেবো। আমাকে একটা অভিষেক ব্যানার্জির লিখিত দিক। অভিষেক ব্যানার্জি যখন দিল্লি যাবে পার্লামেন্টে, তখন এয়ারপোর্টে যখন ফ্লাইট থেকে নামবে, এয়ারপোর্টের মুখ পর্যন্ত সিআইএসএফ তাকে গার্ড করে পার করে দেয়। এই পার করাটা তিনি আর নেবেন না। কলকাতা বিমানবন্দর থেকে যখন যাই,
সিআইএসএফ এর গেট দিয়ে পার করে, সেখানে এই সিআইএসএফ থাকে, সেটা নেবে না, বলে দিক এক নম্বর। দ্বিতীয় কথা, দিল্লিতে যখন যায় এয়ারপোর্ট থেকে বেরিয়ে পার্লামেন্ট বা ওনার বাসভবন বা যেখানে উনি থাকেন, সেখানে যখন যান কার পুলিশ তাকে নিরাপত্তা দেয়? এই অভিষেক বাবুর কথাতে বলছি, অমিত শাহ দিল্লি পুলিশ তাকে নিরাপত্তা দেয়, তখন ভালো লাগে? দিল্লিতে গিয়ে অমিত শাহ পুলিশকে নিলে তখন খুব মিষ্টি লাগে। আর নওশাদ সিদ্দিকী কোর্টে লড়াই করে সিআইএসএফ নিলে তখন ঝাল লাগে কেন বাবু? শুধু তাই নয়, উনার পিসিমণি কদিন আগে দেখেছিলেন উত্তরপ্রদেশে গিয়েছিল, গিয়ে মন্দিরে পুজো দিয়েছেন। সে পুজো দেবেন কি করবে আমার তাদের বিরোধিতা নয়, বা পক্ষমণি তার নিয়ে যার ইচ্ছা করবে। সেই উত্তরপ্রদেশে যখন গিয়েছিল, উত্তরপ্রদেশ পুলিশ তথা চৌকি পুলিশের সহযোগিতা কেন নিল? তার বেলায় অসমে যাবেন কদিন পরে শুনছি পার্টি দিয়েছে, তাহলে অসমে গিয়ে অসম পুলিশের সহযোগিতা বা গৌহাটি সিটি পুলিশের সহযোগিতা কেন নেবে? বলে কথাই আছে না, নিজের বেলায় আঁটি আঁটি পরের বেলায় শুধু বিভ্রান্ত করছে। তাহলে চ্যালেঞ্জ আমি দিয়ে গেলাম, তো আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, এটুকু মাথায় রাখবেন। শুধু আমাদের নামে মিথ্যাচার করা হচ্ছে আমাদেরকে আটকানোর জন্য। বাবু আমি আপনাদেরকে বলি, মায়েরা বাপেরা ভাইয়েরা, যে কারো কথায় বিভ্রান্ত হবেন না। আগামী 29 এপ্রিল ইভিএম মেশিনে 8 নম্বর বোতাম টিপে খাম চিহ্নে ভোট দেবেন। আইএসএফ এর প্রার্থী সিপিএম এর সমর্থনে, বামেদের সমর্থনে বিশ্বজিৎ এখান থেকে জিতে বিধানসভায় যাচ্ছে। রাজি আছেন আপনারা? সবাই একটু জানান তো। স্লোগান হবে, লাইটিং হবে, হবে হবে, লাইটটা জ্বালান, ফ্ল্যাশটা জ্বালান, ফ্ল্যাশ জ্বালান, বাইরে বাইরে যারা রাস্তাঘাটে যে যেখানে আছে পিছিয়ে যেতে হবে, যে যেখানে আছে, যে যেখানে আছে, যে যেখানে আছে রাস্তা দিকে যারা আছে রাস্তায় দাঁড় করবে না। রেডি? 1 2 3 ইনকিলাব 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 ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বাংলাদেশে বৈঠক আগামী 29 এপ্রিল আসছে দিন, দিকে দিকে বলে দিন, সাধনপুরের বলে দিন, মরিচাতে বলে দিন, বলে দিন, আমাদের বলে দিন, আমনার মানুষকে বলে দিন। আর একটা কথা হবে, স্লোগানই হবে, এবার কি দিল্লি গিয়ে ভোট, ঠিক আছে? এটা হবে। তার আগে একটা কথা বলবো, নবান্ন চোর 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 সেজে থাকলে যারা খোঁচা দেয় না, ভদ্র মানুষ এদিকে অভদ্র হয়ে যায়, কি হয় বুঝতে পারছেন তো? ওয়াকফ চোরদের বলে দিন, মমতা ব্যানার্জিকে বলে দিন, চোরা ভুলের পাখিদের বলে দিন, চাকরি চোরদের বলে দিন, হাইওয়ে এক্সটেনশনের টাকা চোরদের বলে দিন, কৃষকের অধিকার হরণের দাঁড়িদের বলে দিন, শ্রমিকের মজুরি চোরেদের বলে দিন, শিক্ষা চোরেদের বলে দিন, স্বাস্থ্য চোরেদের বলে দিন, সার্টিফিকেট চোরেদের বলে দিন,
আস্তে আস্তে যাবেন, অনুরোধ করছি আমার সাথে হাত মিলাতে যাবেন, এদিকে গাড়ি উঠবেন, তাহলে এদিকেই তো নামাতে পারতো, দুনিয়া ঘুরিয়ে আনলো কেন? আস্তে আস্তে যাবেন, কারো প্রয়োজনায় পা দেবেন না।